বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? জি ম্যাম। সবাই জানতে তো আজকে 9টায় ক্লাস নেব, নোটিশ দিয়েছিলাম। ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা বলো তো, আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম? কাসমা বলো। জি মিস। বলো তো আমরা কোন অধ্যায় পড়ছি এখন? মিস এখন প্রথম পত্রের হুম, সপ্তম অধ্যায়। প্রথম পত্রের সপ্তম ভুলে অধ্যায়, গেছি। বায়ুমণ্ডল, তাই না? গতদিন আমরা একটু মনে করিয়ে দিই তোমাদের কি কি পড়েছি গতদিন। সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি পড়ছিলাম না, মনে আছে? জি মিস। মহিষপান, জি মহিডা, মিস। খাদ, গভীর সমুদ্রের সমভূমি। এরপর পড়েছিলাম প্রশান্ত মহাসাগরের তলদেশ। আজকে আজকে পড়বো আটলান্টিক আর ভারত মহাসাগরের তলদেশ। স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। বই আছে তোমাদের কাছে? বই রাখো কাছে। আচ্ছা মিস। এই অধ্যায়গুলো কি পড়তে অসুবিধা হচ্ছে বুঝতে? না। এগুলো কিন্তু একবার পড়েছি, আমরা ইউটিউবে ক্লাস আছে এগুলোর উপরে, হ্যাঁ, আরো বিস্তারিত। আর জানুয়ারি মাসে তো টেস্ট পরীক্ষা হবে, জেনেছো তোমরা? জি মিস। হ্যাঁ, ভালো করে পড়ো, বড় পরীক্ষা কিন্তু। কোথায় কোথায় অসুবিধা আমাকে জিজ্ঞেস করো। ক্লাস মনে হয় প্রায় শেষের দিকে, মানে ক্লাস খুব একটা পাবো না আর। আমাকে এই সামনে 2-1টা ক্লাসে জিজ্ঞেস করো কি কি দরকার। যেমন ধরো ডিসেম্বরের শেষে শীতকালীন ছুটি, কিছুদিন ক্লাস অফ থাকতে পারে কয়েকদিন, হয়তো সপ্তাহখানেক। দ্রুত আমাকে জানাও কোথায় অসুবিধা হচ্ছে, পড়ো। আমরা তো ইতিমধ্যে গোটা বই শেষ করেছি, গোটা সিলেবাস। কোনখানে তোমাদের অসুবিধা, দরকার হলে আমি এটা বেশি আলোচনা করব। আচ্ছা, তলদেশ যেখানে পড়ছিলাম, আটলান্টিক মহাসাগরের তলদেশ, ছবিটা দেখলে বেশ পরিষ্কার হবে। আটলান্টিক মহাসাগরটা দেখতে কিসের মতো বলো তো, কোন অক্ষরের মতো ইংরেজি? মিস এই পরীক্ষা কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা হবে? আরেকবার বলো, বুঝতে পারিনি। বললাম যে এই পরীক্ষায় কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা হবে? এখনো তো জানি না, ঘোষণা নোটিশ সবকিছু, তবে গোটা সিলেবাসের উপরে হবে এটা নিশ্চিত, কারণ টেস্ট পরীক্ষা মানেই সম্পূর্ণ সিলেবাস। আচ্ছা এবার দেখো, আটলান্টিক মহাসাগরের আকৃতি কোন অক্ষরের মতো বলো? এস অক্ষরের মতো, এই যে এসের মতো, এইখান দিয়ে এই যে বাঁকা, এই যে নিচে এরকম এস অক্ষরের মতো। এবং এটার তলদেশের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা হলো এই মাঝখান দিয়ে এস আকৃতির শৈলশিরা আছে। শৈলশিরা মানে নিমজ্জিত পাহাড়, উচ্চভূমি, নিমজ্জিত উচ্চভূমি। নিমজ্জিত মানে ডুবে থাকা। আর কি আছে, কতগুলো খাত আছে উল্লেখযোগ্য, যেমন এখানে পোর্টোরিকো খাত, একদম নিরক্ষরেখা বরাবর রোমান্স খাত, আবার একদম দক্ষিণে দক্ষিণ স্যান্ডউইচ খাত। আর একটা খাত আছে ত্রিস্তান দা কুনহা খাতের নাম। তাহলে দেখো, আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা হলো মধ্য আটলান্টিক শৈলশিরা।
এবং এটা দেখতে এই মহাসাগরের মতনই এস অক্ষরের মতো। এর উত্তর দিক হলো ডলফিন শৈলশিলা, নিচের দিক হলো চ্যালেঞ্জার শৈলশিলা। এই যে দেখো, উপর দিক ডলফিন শৈলশিলা এবং এই নিরক্ষরেখা মাঝখানে একটা, নিরক্ষরেখার নিচেরটা হলো চ্যালেঞ্জার শৈলশিলা এবং রোমান্স খাত হলো একেবারে মাঝখানে বরাবর। এগুলো কিন্তু বহু নির্বাচনটি থাকে। তারপর শৈলশিলা গুলোর নাম আছে মহাসাগরীয় দ্বীপের মধ্যে সেন্ট হেলেন, অ্যাজোর্স, ম্যাডেরিয়া, বারমুডা, এগুলো হলো উল্লেখযোগ্য খাত, দ্বীপ। আর গভীর খাতের মধ্যে পোর্টোরিকো খাত, স্যান্ডউইচ খাত, রোমান্স খাত দেখলাম আমরা। আর প্রান্তদেশীয় সাগর এর মধ্যে বাল্টিক সাগর, উত্তর সাগর, আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর, এগুলো হলো সব আটলান্টিক মহাসাগরের প্রান্তদেশীয় সাগর। আচ্ছা বলো তো, শাহনাজ বলো, শাহনাজ কথা বলো। শাহনাজ জি মিস। বলো তো, এখন যে আমরা যে তলদেশটা দেখলাম আটলান্টিক মহাসাগরে, এটার প্রধান বৈশিষ্ট্যটা কি? এস আকৃতির শৈলশিরা এবং জি নিরক্ষরেখা মিস। বরাবর যে খাত সেটার নাম কি? কাসমা বলো। নিরক্ষরেখা বরাবর যে খাত, কাসমা, শুনতে পাচ্ছ? জি মিস। বলো, জি মিস। নিরক্ষরেখা বরাবর যে খাত আটলান্টিক মহাসাগরে সেটার নাম কি? সেটার নাম হলো রোমান্স খাত, রোমান্স খাত। আচ্ছা মৌ বলো, মৌ 144, রোল 144। হ্যাঁ, তুমি বলো তো নিরক্ষরেখার উপর যে শৈলশিরাটা, এটার নাম কি? নিরক্ষরেখার উপর মৌ বলো, নিরক্ষরেখার উপরে শুনতেছি না কথা ঠিক করে। না, আমার শোনো, নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখা নাম কি? এটার নাম, এটার নাম হলো ডলফিন শৈলশিরা। আর নিচের অংশের শৈলশিরার নাম কি? চ্যালেঞ্জিং চ্যালেঞ্জার। হ্যাঁ, চ্যালেঞ্জার শৈলশিরা। তাহলে মধ্য আটলান্টিক শৈলশিরা দুই ভাগে বিভক্ত, উপরেরটার নাম ডলফিন, নিচেরটার নাম চ্যালেঞ্জার। এবার আমাকে বলো যে এবার ভারত মহাসাগরের কথা। ভারত মহাসাগরটা কোথায় বলো তো? কোথায়? এশিয়ার দক্ষিণে। এই ভারত মহাসাগরের অবস্থানটা হলো এরকম যে উত্তর এশিয়া, পূর্বে অস্ট্রেলিয়া, পশ্চিমে আফ্রিকা। আর উত্তর সীমাটা পুরাটাই আবদ্ধ, ছবিতে দেখো। এই হলো ভারত মহাসাগর। এটার উত্তর হলো এশিয়া, এই যে এশিয়া, পূর্বে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ এবং পশ্চিমে আফ্রিকা। এর মাঝখানটা হলো ভারত মহাসাগর এবং ভারত মহাসাগর হলো উত্তর দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। এখন এই মহাসাগরের যে যে বৈশিষ্ট্যগুলো থাকে মহাসাগরের তলদেশে, সেটা হলো 1 নাম্বার হলো শৈলশিরা। শৈলশিরা মানে আগে বলছি উচ্চভূমি, নিমজ্জিত উচ্চভূমি। নিমজ্জিত মানে ডুবে থাকা। এখন এখানে যে উচ্চভূমিগুলো আছে, দেখো নামগুলো একটু আলাদা। ব্রিটিশরা এই জরিপগুলো করেছে তো মহাসাগর তলদেশে, এই জন্য ব্রিটিশ নাম। দেখো এই জায়গাটা হলো সকোত্রা চ্যাক্স, এই জায়গাটুকু, এই উচ্চভূমির নাম। সিচিলিস, সেন্ট পলস চ্যাক্স। আর এটা মাদাগাস্কার, মাদাগাস্কার দ্বীপ। আফ্রিকার সবচেয়ে বড় দ্বীপটার নাম কি? মাদাগাস্কার বা মালাগাসি। নিচের দিকে যে উচ্চভূমিটা আছে সেটার নাম আমস্টারডাম, সেন্ট পল। এবং আফ্রিকার উপকূলে যেটা আছে সেটা হলো প্রিন্স এডওয়ার্ড ক্রোজেট। এবং এই যে দেখছো ডান দিকে ইন্দোনেশিয়ার কাছে গভীর একটা খাত রয়েছে, এটার নাম হলো সুন্ডা খাত।
কি খাত বলো? ফোল্ডা খাত। সুন্ডা খাত। হ্যাঁ, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই সুন্ডা খাত আর এই যে শৈলশিরা গুলা। মহাসাগরের তলদেশে কি কি দেখছি আমরা? শৈলশিরা মানে উচ্চভূমি, আর গভীর খাত, বিভিন্ন দ্বীপ। এই যে দ্বীপগুলা কি কি আছে, আর দেখছি প্রান্তদেশীয় সাগর। দ্বীপের মধ্যে আছে এই যে মাদাগাস্কার বড় দ্বীপ, এই যে শ্রীলঙ্কা ভারতের নিচে, এগুলো হলো দ্বীপ। আর সাগরের মধ্যে দেখো, ভারত মহাসাগরের প্রান্তদেশীয় সাগরের মধ্যে প্রথমেই আসবে আমাদের বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশের দক্ষিণে যেটা বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর। এই যে এইগুলো, এই সাগরগুলো হলো প্রান্তদেশীয় সাগর। দেখো এখানে লেখা আছে, এই যে এগুলো শৈলশিরা, একটু আগে যেগুলো ছবিতে দেখলাম, আমস্টারডাম, সেন্ট পল, এগুলো। আর গভীর খাতের মধ্যে আছে সুন্ডা খাত। আর বঙ্গোপসাগরের যে সোয়াচপ্ন গ্রাউন্ড, এটা তো আমরা বঙ্গোপসাগরে পড়েছি। এই যে সুন্ডা খাত একমাত্র গভীর খাত। আর ভারত মহাসাগরীয় দ্বীপের মধ্যে জাঞ্জিবার, সকুত্রা, কমারো, এগুলো হলো বিচ্ছিন্ন অংশ। আন্দামান নিকোবর, এটা ভারতের অধীনে একটা দ্বীপ, মানে বঙ্গোপসাগরে, কিন্তু মালিকানা হলো ভারতের। এছাড়াও রয়েছে মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, এই বিভিন্ন দ্বীপগুলা, মাদাগাস্কার, এগুলো হলো সব ভারত মহাসাগরের দ্বীপ। প্রান্তদেশীয় সাগরের মধ্যে কি কি আছে? একটু আগে যেটা দেখলাম, বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর, এগুলো হলো ভারত মহাসাগরের প্রান্তদেশীয় সাগর। তাহলে আমরা কোন কোন মহাদেশের তলদেশ দেখলাম? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেরি কেন বাবা? প্রায় 15 মিনিট হয়ে গেছে। মিস লেট হয়ে গেছে। আচ্ছা, আর বাকি অংশ দেখে নিও ইউটিউবে। কে ওকে মিস। তাসলিমা? হ্যাঁ শোনো, জি মিস। তাসলিমা, আমরা পড়ছি মহাসাগরের তলদেশ। তিনটা গত ক্লাসে পড়েছিলাম প্রশান্ত মহাসাগরের তলদেশ, আজকে পড়ছি হলো আটলান্টিক আর ভারত মহাসাগরের তলদেশ। তিনটা মহাসাগরের তলদেশ সম্পর্কে জানতে হবে। এরপরে যাচ্ছি পাঠ 7, পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবজগতে পানি চক্রের ভূমিকা। অর্থাৎ পানি চক্র কি, ছবিটা দেখো। পানি চক্র আগেও পড়েছো না? কোন ক্লাস থেকে পানি চক্র পড়ছো আমাকে বলো তো? ক্লাস 4 থেকে। ক্লাস 4 থেকে, হ্যাঁ। তাহলে পানি চক্র নতুন করে পড়ার আর কিছু নাই, একটু বিস্তারিত আলোচনা যাবে, এটা আমি সংক্ষেপে। এই যে দেখো, বাষ্পীভবন হচ্ছে সাগর, মহাসাগর, জলাশয় থেকে, এবং উদ্ভিদের প্রস্বেদন। এই দুই প্রক্রিয়ায় বাষ্প কোথায় যায়? বায়ুমণ্ডলের ঊর্ধ্বে যায়, এবং ক্রমে তাপমাত্রা যেহেতু কম, এই উচ্চতায় মেঘের সৃষ্টি হয়, এবং মেঘটা বৃষ্টি, তুষার বা কুয়াশা হিসাবে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। এই হলো পানিচক্র। পানিচক্রের কি কি প্রক্রিয়া প্রধান? বাষ্পীভবন, ঘনীভবন ও বৃষ্টিপাত। থিতানো, থিতানো মানে হলো পানি ফিল্টার হয়ে যাওয়া। যে ধরো মাটিতে বৃষ্টির পরে যে পানি পড়ে, সেটা মাটির স্তর ভেদ করে ভূগর্ভে যে জমা হয়, এটাকে বলছে থিতানো বা ফিল্টার। পানি চক্র আমরা সবাই জানি যে এই পানি চক্র না থাকলে জীবের টিকে থাকা কঠিন। যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীবের অস্তিত্ব রক্ষার জন্য পানি চক্রের অপরিসীম গুরুত্ব। আর এই হলো অনুশীলনী। এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখি আমরা, দেখি কোন মহাসাগর ভূপৃষ্ঠের প্রায় 1/3 স্থান জুড়ে আছে? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। বড়, মানে 3 ভাগের 1 ভাগই হলো প্রশান্ত মহাসাগর। গ্লোব বা ম্যাপে দেখবা যে অনেকটা অংশ নীল হয়ে আছে, এটা হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। মারিয়ানা খাত কোথায় বলো? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে। তারপর গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা কত? 3 থেকে 5 কিলোমিটার। 3 থেকে 5 কিলোমিটার। কোন মহাসাগরের আয়তনে প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক?
এটা আটলান্টিক সম্ভবত। আটলান্টিক মহাসাগর। এটা হলো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? মারিয়ানা খাত। মেরিয়ানা খাত। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের আকৃতি কিসের মতো? এস অক্ষরের মতো। এসের এস মতো। অক্ষরের মতো। প্রশান্ত মহাসাগরের আয়তন কত বর্গ কিলোমিটার? মনে করো মনে নাই, ধরো মনে নাই, এখানে কিভাবে বের করবা বলো? প্রশান্ত মহাসাগরের আয়তন কত বর্গ কিলোমিটার? বলো তো কিভাবে বের করবা? ম্যাম 7 কোটি। না, সবচেয়ে বেশিটা 16,62,00,000। 16,62,00,000, কারণ ওই যে একবার আগে একবার একটা ক্লাসে আপনি বলেছিলেন যে 16, 8, 7 দেখ প্রায় অর্ধেক। হ্যাঁ, এইভাবে এগুলো তাহলে অনুশীলনে সবটা যাচ্ছি না, আমি এখন চলে যাব পরের অধ্যায়। ম্যাম কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমাদের জানুয়ারিতে যে পরীক্ষাটা হবে ওটা তো ম্যাম হচ্ছে 100 মার্কস হবে। তো ম্যাম আমাদের আগের মতনই কি হবে, হচ্ছে 5টা সৃজনশীল আমাদের লিখতে হবে জিওগ্রাফির জন্য। আর ম্যাম 30 মার্কের হচ্ছে 25 মার্কের হচ্ছে ম্যাম আমাদের বহু নির্বাচনী থাকবে। সেটা তো জানি না এখনো জানিয়ে দিবে, তোমাদের অবশ্যই জানিয়ে দিবে সিদ্ধান্ত। তবে সব রকম প্রস্তুতি রাখো, গোটা বই পড়া থাকলে যেভাবে পারবা। এখন তো এই পড়াগুলো কিন্তু আবার দ্বিতীয়বার পড়ছি না? জি মিস। মিস, এই পরীক্ষার পরেই কি আমরা ভুটে যাওয়ার সিদ্ধান্ত নিব নাকি আবারও পরীক্ষা হবে? আরেকবার বলো। বলতেছি এই পরীক্ষা দেওয়ার পরেই কি আমরা ভুটে যাওয়ার সিদ্ধান্ত নিব নাকি আবারও পরীক্ষা হবে? আর হওয়ার তো সময় নাই মনে হয়। হ্যাঁ এটাই। সেটাই বলছি, হ্যাঁ জাস্ট একটাই তো হবে না? হ্যাঁ, টেস্ট পরীক্ষা একটাই হয়, একবারই পাস করতে হবে, কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলবে মনে হয় তোমরা বোর্ড জি থেকে। মিস। কারণ ইনশাল্লাহ জানুয়ারির দিকে টিকা চলে আসবে বলে মনে করা হচ্ছে, যদি আল্লাহ রহম করে। তো মার্চ এপ্রিলের দিকে হয়তো আবার সব ইনশাল্লাহ খুলে যাবে। আর তোমরা তো পরীক্ষার্থী হিসাবে এপ্রিলের 2-1 জি মাস মিস। এদিক ওদিক হয়। তবে ফর্ম ফিল আপটা তো আগেই করে রাখে বোর্ড, এই ধরো নভেম্বর ডিসেম্বরে ফর্ম ফিল আপ হয়। তাই এবার তো ধরো 1 মাস রেস্ট হলে হোক, কিন্তু আর তো সময় নেই। ম্যাম আমাদের কি এপ্রিলে পরীক্ষা হবে? হতে পারে, আবার যদি এটা তো করোনার উপর নির্ভর করবে, কারণ হ্যাঁ, শিক্ষামন্ত্রী বলেছে যে হুম, করোনার উপর নির্ভর করে পরীক্ষাটা হবে। হুম। তা আমরা এর পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় হলো 8ম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। 8ম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। সমুদ্র স্রোতটা কি? সাগর মহাসাগরের যে পানি, এটা কি হয়, নিয়মিত একটা প্রবাহ রয়েছে, সেটাকে বলে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের কারণগুলা কি কি দেখো। বায়ু প্রবাহ প্রধান কারণ, কি বলতো আমাকে? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, হ্যাঁ। বাতাস আছে বলো, বাতাস যেদিকে যায় স্রোতও সেদিকে নিয়ে যায়। জি। বায়ু প্রবাহের পরে আছে হলো উষ্ণতার তারতম্য আছে, পৃথিবীর আবর্তন আছে। উষ্ণতার তারতম্য মানে গরম পানি যদি উষ্ণ হয় ওটার গতি বেশি থাকে। জি। আর লবণাক্ততার লবণাক্ততার তারতম্য। তারতম্য। হ্যাঁ, এগুলো লাইন বাই লাইন যাব না। হ্যাঁ, এগুলো ঠিক তোমরা আছে। পড়ে নেবে, এগুলো আমি আগেও পড়িয়েছি। লাইন বাই লাইন গেলে আমরা এটা রিভিশন শেষ করতে পারবো না। স্থলভাগের অবস্থান, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, যেখানেই স্রোত বড় স্থলভাগে বাধা পাবে সেখানে কিন্তু 2 ভাগ হয়ে যাবে, বুঝছো? যেমন দেখো, জি মিস। এটার নাম দক্ষিণ আমেরিকার এই কর্নারটার নাম হলো হর্ন অন্তরীপ। কি নাম বললাম বলো? হর্ন। বলো। অনন্তরিক। হ্যাঁ, এখানে এসে 2 ভাগ হয়ে যায় স্রোত। আবার এখানে দেখো, এখানে এসে এটার নাম হলো উত্তম আশা অন্তরীপ। বলো কি নাম? উত্তম মহাসান্তরিক। হ্যাঁ, এখানে এসেও 2 ভাগ হয়ে যায়।
আবার এই যে অস্ট্রেলিয়ার এখানে দেখো, মানে বড় বড় স্থলভাগ যেটা একদম মহাদেশ বড়, সেখানেও কিন্তু স্রোত দুই ভাগ হয়ে যায়। দেখো পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত এইভাবে, যেখানে স্থলভাগ দ্বারা বাধাপ্রাপ্ত হয় সেখানেই স্রোত ভাগ হয়ে যাবে। এখানে দেখো এই যে আমেরিকার উপকূলে, ব্রাজিলের উপকূলে স্রোত এসে ভাগ হয়ে গেছে। এরপরে আছে অসম বাষ্পীভবন, অর্থাৎ যেখানে সূর্যের তাপ বেশি সেখানে বাষ্পীভবন বেশি, সেখানে স্রোতের গতিবেগটাও বেশি। আর সমুদ্রের গভীরতা, সমুদ্রের গভীরতা যদি কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে শীতল পানি নিচে নেমে যায় এবং যেটা উষ্ণ পানি সেটা উপরে আসে। আচ্ছা, এই গেল সমুদ্র স্রোতের কারণ। এবার দুইটা স্রোত আছে তোমাদের বইয়ে, একটা হলো আটলান্টিক, একটা দক্ষিণ ভারত। আটলান্টিক। না, আটলান্টিক আর ভারত, উত্তর দক্ষিণ এটা আটলান্টিকের একটাই অংশ। ও দেখো আচ্ছা। আমি আমি এই এটা একটা নোট করে পড়াইছিলাম তোমাদের, এটা কিন্তু বইয়ের না, বই থেকে ছোট করে লেখা। তোমরা যদি এটা এখান থেকে লেখাও সুবিধা হবে তোমাদের, ছোট করে লেখা আছে, বইয়ে বেশ বিস্তারিত আছে। এখানে দেখো আমি কোন অংশটুকু দিয়েছি। প্রথমে ভূমিকায় লিখছি যে আটলান্টিক মহাসাগর হলো দ্বিতীয় বৃহত্তম পৃথিবীর এবং এটার আকৃতি অনেকটা এস অক্ষরের মতো। এবং আটলান্টিকের যে স্রোত এটাকে দুই ভাগে ভাগ করা যায়, উত্তর আটলান্টিক আর দক্ষিণ আটলান্টিক। এই যে এটা আমার হাতে আঁকা ছবি, দেখো সহজ, বুঝতে পারো ছবিটা? জি মিস। আগে ইউটিউবের ক্লাসে আমি এই ছবি দেখে পড়েছি, ওই স্লাইডই ব্যবহার করছি, আগের স্লাইডটাই। তোমরা আরো বিস্তারিত দেখতে চাইলে অধ্যায় সপ্তম প্রথম অধ্যায়, তো আমার কভার পেজ তো তোমরা চেনো, নীল রঙের কভার পেজ, দেখলে চেনা যায় না? এটা ভূগোল ক্লাস, জি মিস। তবে ওখান থেকে বের করে আরো বিস্তারিত দেখতে পারো। আচ্ছা, এখানে দেখো এই মাঝখানে একটা নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপর দিককে বলছে উত্তর আটলান্টিক, আর এই নিরক্ষরেখার নিচের দিককে বলছে দক্ষিণ আটলান্টিক। আমি এখান দক্ষিণ থেকে বলি আটলান্টিক। তোমাদের, হ্যাঁ দুইটা মহাসাগর না কিন্তু, একই মহাসাগরের উত্তর আর দুইটা অংশ আর কি। হুম উত্তর আর দক্ষিণ, কারণ সবগুলো অনেকগুলো স্রোত তো, এটাকে জি ভাগ মিস। করে পড়লে সুবিধা হয়। যেমন দক্ষিণ আটলান্টিকে কয়টা স্রোত আছে দেখো, কুমেরু স্রোত, যেটা এই যে সবুজ কালি দিয়ে দেখানো হচ্ছে, এটা হলো ঠান্ডা স্রোত। মেরু হলো এটা কুমেরু থেকে আসে, না মেরু থেকে আসে বলে এই স্রোতটা শীতল। এবং এই স্রোতটা যখন আফ্রিকার উত্তমাশা অন্তরীপে বাধা পায় তখন এটা দুভাগ হয়ে যায়। আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যখন এটা যায়, এটার নাম হয় বেঙ্গুয়েলা স্রোত। তারপরে এটা আস্তে বেঙ্গো আস্তে, এলাচ স্রোত। হ্যাঁ বেঙ্গুয়েলা, জি মিস। তোমাদের বইতেও আছে দেখো। এরপর এটা নিরক্ষরেখার দিকে যতই যেতে থাকে তত এটা উষ্ণ হয়। উষ্ণ মানে কি? গরম হয়। উষ্ণ মানে তখন গরম। হ্যাঁ, তখন এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, অর্থাৎ নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়, এটাকে বলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। জায়গার নামের সাথে কিন্তু স্রোতের নামের মিল আছে। এই যে দেখো ব্রাজিলের পাশ দিয়ে গেছে ব্রাজিল স্রোত। আচ্ছা, দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের উপকূলে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়। দক্ষিণেরটা ব্রাজিল স্রোত নামে প্রবাহিত হয়। আর এখানে কতগুলা দ্বীপ আছে ফকল্যান্ড নামে, ফকল্যান্ড দ্বীপের পাশ দিয়ে একটা মৃদু স্রোত, অর্থাৎ ক্ষুদ্র একটা স্রোত, এটা ব্রাজিল স্রোতটা অনেক বেশি শক্তিশালী, ব্রাজিল স্রোতের নিচে চাপা পড়ে যায় বা বিলীন হয়ে যায়। বিলীন মানে নাই হয়ে যায়, এটা এটুকুই পরিমাণ। এই ছিল দক্ষিণ আটলান্টিক। এই যে দেখো, দক্ষিণ আটলান্টিকের মধ্যে কুমেরু স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, ফকল্যান্ড স্রোত, এই পাঁচটা স্রোত হলো দক্ষিণ আটলান্টিক স্রোত। বুঝতে পেরেছো? এখানে ছোট্ট 2-3 লাইনে বর্ণনাটা দেয়া আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে খাতা লিখে নিতে পারো। বুঝছো? নিয়েছি স্ক্রিনশট। হুম নিয়েছি তো। এটা বইতে আরো সহজ ছোট করে লেখা আছে। এবার উত্তর আটলান্টিক স্রোত গুলো দেখো, এখানে ছোট ছোট করে লেখা আছে। আর আমি ছবি থেকে দেখাচ্ছি, ছবিটা থেকে দেখাই। এখানে দেখো, এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের এই উত্তর দিকের শাখাটি এই ক্যারিবিয়ান উপসাগর, এটার নাম
ক্যারিবীয় উপসাগর দিয়ে ঘুরে এই যে উত্তর আটলান্টিক স্রোতের এই প্রধান স্রোতটার নাম হলো কিন্তু উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোত আবার 3 ভাগে বিভক্ত। একটা চলে গেছে উত্তর আটলান্টিক স্রোত একবার উত্তর মহাসাগরে, আর একটা গেছে গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে, এটার নাম পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, এবং আরেকটা শাখা হলো এখানে কিছু দ্বীপ আছে যেটার নাম ক্যানারি দ্বীপপুঞ্জ, ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে। এটা কিন্তু শীতল স্রোত, এই জায়গাটা একটু শীতল। তারপরে এটা আবার উত্তর নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে এই চক্রাকারে ঘুরেছে, গোল হয়ে ঘুরেছে উপসাগরীয় স্রোতটা, উপসাগরীয় আর নিরক্ষীয় স্রোত মিলে। তো মাঝখানের জায়গাটুকুকে বলে শৈবাল সাগর, মানে এরকম গোল হয়ে স্রোত ঘুরছে কিন্তু মাঝখানে কিন্তু এরকম কোনো স্রোত নাই, সেই জন্য এখানে স্রোত নাই দেখে এখানে অনেক আগাছা শৈবাল সমুদ্রের নিচ থেকে উঠে এসেছে, এটাকে বলে শৈবাল সাগর। আরো একটা স্রোত আছে শীতল স্রোত, সেটা হলো পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে চলে আসছে এই যে সবুজ রঙের। আর আরেকটা হলো সুমেরু স্রোত, সুমেরু থেকে আসছে, এবং এই সুমেরু আর পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের মিলিত স্রোতটাকে বলে লাব্রাডার স্রোত। কি বলে? লাব্রাডার স্রোত। আবরার স্রোত। হ্যাঁ, এই লাব্রাডার স্রোতটা হলো শীতল আর উপসাগরীয় স্রোতটা হলো উষ্ণ। এই শীতল আর উষ্ণ স্রোত একসাথে মিলে না, দুইটা একটা সীমারেখার সৃষ্টি করেছে, সেটাকে বলে হিম প্রাচীর। মিস শীতল মানে ঠান্ডা না? হ্যাঁ, জি শীতল মিস। মানে ঠান্ডা, উষ্ণ মানে গরম। গরম। আর শীতল আর উষ্ণ স্রোতের এই এই মিলনস্থলটার নাম হিম প্রাচীর। এই হলো উপসাগরীয় স্রোতের 3টা ভাগ, উত্তর আটলান্টিক ক্যানারি স্রোত, পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, আর সুমেরু স্রোত, লাব্রাডার স্রোত, গিরি স্রোত, নিরক্ষীয় বিপরীত স্রোত। নিরক্ষীয় বিপরীত স্রোতটা তোমাদের একবার দেখাই, এই যেটা সব স্রোত গুলা দেখো পূর্ব থেকে পশ্চিমে গেছে, কিন্তু একটা স্রোতই পশ্চিম থেকে পূর্বে আসছে, বিপরীত হয়ে আসছে, এই জন্য এটার নাম নিরক্ষীয় বিপরীত স্রোত। নিরক্ষীয় অঞ্চলে সেই জন্য নিরক্ষীয় বিপরীত স্রোত। এবার এই স্রোতের প্রভাবে কি হয়? উপসাগরীয় স্রোতের ফলে এই যে 2টা মহাদেশ ইউরোপ আমেরিকার ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। সুমেরু স্রোত, এখানে শীতল স্রোতের প্রভাবে ঘন কুয়াশা ঝড় তুফান হয়। ক্যানারি স্রোত শীতল বলে সেখানে জলীয় বাষ্প থাকে না, শীতল হলে কিন্তু সেই বাতাসে বা স্রোতের উপর দিয়ে যে বায়ু প্রবাহ যাবে সেখানে জলীয় বাষ্প থাকবে না, ওইটার উপকূলে বৃষ্টিপাত হবে না। তো এই ক্যানারি স্রোতটাই সাহারা মরুভূমি সৃষ্টিতে প্রভাব বিস্তার করছে বলে মনে করা হয়। তারপর উত্তর নিরক্ষীয় স্রোত, এই গেল স্রোত গুলা। এরপরে আছে ভারত মহাসাগরীয় স্রোত। ভারত মহাসাগরও কিন্তু এরকম ভাগ করা, দক্ষিণ ভারত এবং উত্তর ভারত মহাসাগরীয়। এখন ভারত মহাসাগরের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো স্রোতের, যেটা মৌসুমী স্রোত আছে, গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত, শীতকালীন স্রোত, মানে স্রোতটা দিক পরিবর্তন করে, এটা কিন্তু অন্য কোনো স্রোতে নাই, কোনো স্রোতে এটা নাই। বুঝছো? ভারত জি মহাসাগরের স্রোতেই একমাত্র এই ব্যাপারটা আছে যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতটা আছে। ভারত মহাসাগরের স্রোত গুলোর নাম তোমরা তোমাদের বই বের করো তো একটু, বইয়ের পৃষ্ঠা হলো 254-55 পৃষ্ঠা দেখো। চুয়ান্ন 55 স্রোত গুলোর নাম হলো পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। একটু বই থেকে দেখো, বইয়ের ছবিটা। আমার বই 254-55, তোমাদের কত?
57-58 বই ছবিটা দেখো। এটা কুমেরু স্রোত অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্ত দিয়ে গেছে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত নামে। এরপরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং এই যে বড় যে দ্বীপটা আছে মাদাগাস্কারের পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে গেছে। একটার নাম পূর্ব দিকেরটার নাম মাদাগাস্কার স্রোত এবং পশ্চিমেরটার নাম হলো মোজাম্বিক স্রোত, এবং দুইটা স্রোতের মিলিত প্রবাহটার নাম হলো আগুল হাস স্রোত। দেখেছো? জি মিস। এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের আরেকটা শাখা সোমালি স্রোত। সোমালিয়া বলে একটা দেশ আছে আফ্রিকার, ও সোমালিয়ার পাশ দিয়ে গেছে, এটার নাম সোমালি স্রোত, এবং এর পাশে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত। এরপরে পরের পৃষ্ঠাতে আর একটা ছবি আছে দেখো, সবকিছু একই, শুধু সোমালি স্রোতের জায়গায় শীতকালীন মৌসুমী স্রোত। সোমালি স্রোতের জায়গায় শীতকালীন মৌসুমী স্রোত। এরপরে এই অধ্যায়ের আরেকটি বিষয় হলো জোয়ার ভাটা। তোমরা দেখেছিলা কিনা ইউটিউবে আমি জোয়ার ভাটার একটা ভিডিও দিয়েছিলাম, কে কে দেখেছো বলো তো? পানি, সমুদ্রের পানি ফুলে উঠছে, জাহাজগুলো উপরে উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে, দেখা হয়েছে। দেখেছো প্রত্যাশা? হ্যাঁ। জি ম্যাম। আজকে আর ভিডিও দেখাবো না, এখন তো দেখছেন। রিভিশন করছি কম সময়। তো সমুদ্রের পানি, চন্দ্র সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি, প্রধানত এই দুইটা কারণে নির্দিষ্ট সময়ে ফুলে উঠে আবার কি হয়, নেমে যায়। ফুলে ওঠাকে বলে জোয়ার, আর নেমে যাওয়াকে কি বলে বলো? বাটা। ভাটা বলে। হ্যাঁ, কয়বার জোয়ার হয়, কয়বার ভাটা হয়? দুইবার জোয়ার হয়, দুইবার বাটা হয়। ভাটা হয়। হ্যাঁ, দুইবার জোয়ার ভাটার কি কারণ? প্রধান কারণ হলো মহাকর্ষ শক্তির প্রভাব, আর দ্বিতীয় কারণ হলো কেন্দ্রাতিক শক্তির প্রভাব। কেন্দ্রাতিক মানে কেন্দ্র মানে কি, মাঝখান, তিক মানে ত্যাগ করা, কেন্দ্র থেকে ছুটে যাবে এরকম। মনে করে পৃথিবীটা তো গোল, এটা যে ঘুরছে, তাহলে এই পানিগুলার প্রভাব থাকে যে কেন্দ্র ছেড়ে চলে যাবে, মানে ছিটকে যাবে এরকম। হ্যাঁ, এই যে ছবিটা দেখো, এই যে পৃথিবী ঘুরছে, তো কেন্দ্র থেকে পানিগুলো ছিটকে যাওয়ার একটা প্রবণতা। তোমরা দেখো গোল একটা বলে যদি পানি তোমরা ঢালো আর এটাকে যদি ঘোরাও, পানিগুলো ছিটে যাবে না, ঠিক ওরকম। জি মিস। ওই রকম ব্যাপারটা। তাই এই যে চন্দ্রের আকর্ষণ আর এই পৃথিবীর কেন্দ্রাতিক যে শক্তি, এটার ফলে। আচ্ছা, চাঁদের ঠিক কাছাকাছি যে পৃথিবীর যে অংশটা চাঁদের দিকে থাকে সেখানে যে জোয়ারটা হয় সেটাকে বলে মুখ্য জোয়ার। কি বলে বলো? মুখ্য জোয়ার। আর এই চাঁদের আকর্ষণ কেন্দ্র ভেদ করে যখন ওই পারে যাবে, কেন্দ্র ভেদ করে সেখানেও একটা জোয়ার হবে, সেটা হলো গৌণ জোয়ার। আকর্ষণটা কত বেশি দেখো, যে কেন্দ্র ভেদ করেও যাচ্ছে। আর এই সময় যে জোয়ার হবে তার বিপরীত দিকে এই পানিগুলা কি হবে, এখানে যখন ফুলে উঠবে, এটা এখান থেকে তো পানিগুলো আসলো, হ্যাঁ, এখান থেকে আকর্ষণের কারণে। যেখানে পানিটা নেমে যাবে সেটা হলো ভাটা, যেখানে গ আর ঘ স্থানে ভাটা, আর ক আর খ স্থানে জোয়ার। আর যেটা চাঁদের দিকে থাকবে সেটা মুখ্য জোয়ার, আর যেটা তার কেন্দ্রভেদ করে বিপরীত দিকে হলো গৌণ জোয়ার। গৌণ জোয়ার। এখন এই যে জোয়ার ভাটা, এটা কত প্রকার বলতো? জোয়ার ভাটা কত প্রকার? মিস। জোয়ার ভাটা বলো, ভুলে গেছো? জোয়ার ভাটা কত প্রকার? 4 প্রকার। কি কি? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল আর মরা কটাল। বের করো, বই বের করো, বইয়ের পৃষ্ঠা 260, 260 এর দিকে দেখো, 260 পৃষ্ঠা দেখো। মুখ্য জোয়ার তাহলে কোনটা? যেটা যে অংশটা চাঁদের সম্মুখে থাকে সেটা হলো মুখ্য জোয়ার, কেন্দ্রভেদ করে বিপরীত দিকে হলো গৌণ জোয়ার। আর ভরা কাটাল হলো যখন চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরল রেখায় থাকে, তখন
চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণে যে জোয়ারটা হয় সেটা খুব প্রবল হয়, এটাকে বলে ভরা কোটাল। আর যখন পৃথিবী, চাঁদ আর সূর্য সমকোণে অবস্থান করে তখন যে জোয়ারটা হয় সেটা অত বেশি জোরালো হয় না, সেটাকে বলে মরা কোটাল। আর এই জোয়ার ভাটার ফলে উপকূল অঞ্চলে যে প্রভাবগুলো পড়ে তার মধ্যে প্রধান কি? ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। তোমরা কি দেখিয়েছিলাম যে ভিডিওটা জোয়ার ভাটা, ওখানে দেখবা যে জোয়ারের সময় জাহাজগুলো উপকূলের আরো বেশি ভিতরে আসতে পারছে, পানি বেড়ে যায় তখন আরো সামনে এগিয়ে চলে আসতে পারে। এটা জোয়ারের সময় দেখা গেল জাহাজ, মালবোঝাই জাহাজ ছাড়া হয়। আবার নদীর পানি নির্মল থাকে, নদীর মোহনা সাগরে যে মিলে সেখানে যে ময়লা আবর্জনা গুলো যায় সেগুলো জোয়ারের পানিতে ধুয়ে মুছে যায়। নদীর মুখ নৌ চলাচল যোগ্য থাকে, অর্থাৎ নদীর মুখে বরফ জমে না জোয়ার ভাটা থাকলে। লবণ উৎপাদন কেন্দ্র হয়, জোয়ারের সময় যে পানি আটকে রেখে লবণ উৎপাদন করা হয়। সেচের কাজ হয়, মৎস্য বন্দর, মৎস্য ব্যবসা কেন্দ্র সব গড়ে ওঠে। তাহলে আজকে আমরা পড়লাম হলো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে ছিল সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণ এবং দুইটা মহাসাগরের স্রোত, আটলান্টিক আর ভারত, আর জোয়ার ভাটা। এবার তোমাদের নামটা নেব, বলো 1 থেকে 10 কে কে আছে? 1 থেকে 101 থেকে 110 বলো তো। মিস 108। 108। এরপর বলো 20 থেকে 30। 10 মিস থেকে 111। হ্যাঁ 10 থেকে 20। আচ্ছা 111 আছে ইতি। হ্যাঁ এরপর আর বলো 115। 15 চিনি। আচ্ছা এরপর বলো বলো তাড়াতাড়ি বলো। 20 এর পরে 20 থেকে 30 আছো? 20 থেকে 30 নাই। 30 থেকে 40 এ কে কে আছো? চট করে বলো। মিস 135। 135 তানজিমা। হ্যাঁ মিস এরপর 140। 140 সানজিদা। 139 ও তো দেখলাম। প্রত্যাশা আছে না? 141 থেকে 50 বলো, ক্লাস শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। মিস 148। মিস 148। 44 দিন। 44 মিস 144। হ্যাঁ 44 দিয়েছি। 48 এরপর মিস মিস 150। 150 ঐশী দাস। হ্যাঁ এরপর 50 এর পরে বলো। ম্যাম 155। ইফতি। জি ম্যাম। তারপর মোনালিসা, ম্যাম 157। কাসমা। আর কেউ? 1 2 3 4 5 6 7 8 9 12, মাত্র 12 জন। আচ্ছা মিস আমার 115 দিচ্ছেন। 115 দিয়েছি। এবার বলো আমাকে এই অধ্যায় থেকে কোথায় অসুবিধা বলো। দুইটা মহাসাগরের স্রোত আর জোয়ার ভাটা। আজকে এত কম প্রেজেন্ট মিস, মাত্র 12 জন। পরে দেখে নাই মনে হয় নাকি, নাকি হ্যাঁ এটাই করে আর কি। একটু আগে দিয়েছি তো। আজকে 10টায় ফার্স্ট ইয়ারের ক্লাস টেস্ট পরীক্ষা নিতে হবে, বুঝছো? জি মানে মিস। ভূগোল পরীক্ষা হবে। তো পরীক্ষার সময়টা তো আর সরাতে পারিনি, ওটা তো রুটিন দেয়া। হ্যাঁ এজন্য জি তোমাদের মিস। একটু আগে নিয়েছি। আগে এগিয়ে না নিলে আবার ইউটিউবে দিতে হতো। তাও তোমাদের সাথে একটু সরাসরি কথা বলা গেল। হ্যাঁ বলো কোথায় অসুবিধা বলো। অন্যদিন নির্দিষ্ট সময়ে হবে ইনশাল্লাহ, পরবর্তীতে। কোন রকম অসুবিধা না থাকলে তো ক্লাস সরায় না, তাই না? জি যাতে মিস। ক্লাসটা জমে নিতে পারি এই জন্য একটুখানি আগে নিয়েছি। এবার বলো আর কোনো অসুবিধা থাকলে বলো। মিস পিকে স্যার বলছিল একটু সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। সিলেবাস তো সম্পূর্ণই বাবা, টেস্টের সিলেবাস সম্পূর্ণই। আমাদের ভূগোলে তো পড়া কম, 9টা অধ্যায়, জি মিস। এবং আমরা 2বার করে পড়ছি। ইনশাল্লাহ অসুবিধা হওয়ার কথা না। জি। আর যদি কোথাও মিস হ্যাঁ বলো। একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ পারো, বলো। মিস আমাদের কি এমসিকিউ টাইপ হবে না রিটেনও হতে পারে?
এটা জানিয়ে দিবে, এখনো আমরা জানি না, নিশ্চিত না। মিস এটা তো ফুল মার্কসের যেহেতু রিটেনে তো হবেই তাই না? জানতে পারবা, এখনো আমরা জি মিস নিশ্চিত না, বলে জানতে দিবেন। পারবা, অবশ্যই জানিয়ে দিবে, কর্তৃপক্ষ জানিয়ে দিবে। তবে তোমরা প্রস্তুতি নাও, সম্পূর্ণ সিলেবাস।